স্টেটে যে জিনিসটা পাই যে কিভাবে আমরা একটি আধুনিক জাতি রাষ্ট্রে এসে পৌঁছেছি, অর্থাৎ আমাদের আমাদের রাষ্ট্র কাঠামোটা আমরা এখন স্বাধীন রাষ্ট্র কাঠামো হিসাবে দেখতে পাই। অর্থাৎ পৃথিবীতে যে কতগুলো রাষ্ট্র প্রতিষ্ঠিত, অধিকাংশ ঠিক না, প্রায় প্রতিটি রাষ্ট্র এখন স্বাধীন রাষ্ট্র। ফলে প্রত্যেক রাষ্ট্রের সিটিজেন্স আছে, অর্থাৎ নাগরিক আছে। তো সেই কারণে যে বিষয়টা এখন গুরুত্বপূর্ণ, অর্থাৎ আফটার হ্যাভিং দ্য স্টেট দেন the last or the aftermath of the state would be the relationship between state and the citizens. Most of the things that is very important for in considering the relationship between state and the citizenship is that the rights and the duties of the citizens. That means today we want to discuss duties and the citizens of the state and the relationships between state and the citizenship. আমরা যদি খুব পরিষ্কার করে বলি তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে যে রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে সম্পর্ক, এবং এই সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে নাগরিকের অধিকার এবং কর্তব্য, অর্থাৎ রাইটস এন্ড ডিউটিস অফ দ্য সিটিজেন্স টু দ্য স্টেটস। এটাই মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। তোমরা জানো যে এই যে আমরা এতদিন পড়িয়েছি রাষ্ট্রের বিবর্তন, সেখানে রাষ্ট্র গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্যটাই ছিল যে মানুষের জীবনকে সুন্দরভাবে গঠন করে একটা হ্যাপি অ্যান্ড দ্য সোশ্যাল বিং প্রতিষ্ঠিত করা, অর্থাৎ সুখী সমৃদ্ধশালী জীবন মানুষের অর্থাৎ নাগরিকের। ওটার জন্যই মানুষ সংগঠিত হয়েছে কিসে? রাষ্ট্রের মধ্য দিয়ে, অর্থাৎ জাতি রাষ্ট্রই বলি আর আজকের আমরা আধুনিক রাষ্ট্র বলি, যাই বলি না কেন, যে কথাই বলি, সেখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের কল্যাণ, রাষ্ট্রের মাধ্যমে নাগরিকের কল্যাণ নিশ্চিত করা এবং রাষ্ট্রের প্রতি নাগরিকের আনুগত্য প্রদর্শন করা। অর্থাৎ I will be obey the state rules and regulations of the state, and the state will provide some scope or some benefits to me or to the citizens by which I can expose myself or the citizenship. অর্থাৎ রাষ্ট্রের প্রতি আমি আমার আনুগত্য প্রকাশ করব, আর তার পরিবর্তে রাষ্ট্র আমাকে কিছু দেবে। যাই দিক সে রাষ্ট্র আমাকে কি দিবে? রাষ্ট্র আমাকে অধিকার দিবে। সেই অধিকারের বলে আমি একজন নাগরিক হিসাবে নিজেকে সমৃদ্ধ করতে পারবো, নিজেকে প্রকাশিত বিকশিত করতে পারবো। সেই কারণে বলা হয়ে থাকে যে সুখী সমৃদ্ধ জীবনের জন্যই মূলত মানুষ রাষ্ট্র তৈরি করে, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের সাথে নিজেকে সম্পৃক্ত করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে। মানুষ আশা করে যে তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ হবে রাষ্ট্রের মধ্যে দিয়ে। সেই জন্যই একটা আমরা দেখি, কথা শুনি, বিশেষ করে তোমরা লাস্কির নাম শুনেছো, হ্যারল্ড জে লাস্কি, না শুনে থাকলে হয়তো পড়তে পারবে। তার বিখ্যাত একটা বই আছে, তোমাদের সেমিনার লাইব্রেরিতে বইটা আছে, দেখবে যে দ্য গ্রামার অফ পলিটিক্স, হ্যারল্ড লাস্কির। সেখানে খুব সুন্দর একটা কথা আছে, সেটা হচ্ছে যে এভরি স্টেট ইজ নোন বাই দ্য রাইটস দ্যাট ইট মেইনটেইনস। অর্থাৎ রাষ্ট্র নাগরিকের, প্রত্যেক রাষ্ট্রই নাগরিকের যে অধিকারগুলোকে স্বীকৃতি দেয় তার মধ্য দিয়ে রাষ্ট্রের বিকাশ ঘটে। অর্থাৎ রাষ্ট্রকে বোঝা যায় যে রাষ্ট্র কেমন। যেমন যে রাষ্ট্র নাগরিককে যত বেশি অধিকার দেয় সে রাষ্ট্রকে আমরা তত বেশি প্রায়োরিটি দেই, উচ্চ রাষ্ট্র বলি, অথবা আমরা রাষ্ট্রকে বলি এটা ভালো রাষ্ট্র। দেখো স্ক্যান্ডিনেভিয়ান স্টেট গুলো তোমরা নাম শুনেছো, স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলো, বিশেষ করে তোমার নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই রাষ্ট্রগুলো
even in some parts of the European countries, তারা রাষ্ট্রের নাগরিককে যে অধিকারগুলো দেয় সেই অধিকারগুলো কিন্তু অন্যান্য জায়গাতে খুবই রেয়ার দেয়াটা। যেমন ধরো নরওয়ে কিংবা সুইডেনের মতো রাষ্ট্র নাগরিককে যে অধিকার দেয়, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র এত অধিকার খুব কমই দিতে পারে। অর্থাৎ দেখো যে আমরা কি করছি তাহলে, এভরি স্টেট ইজ নোন বাই দ্য রাইটস দ্যাট ইজ মেইনটেইন। অর্থাৎ রাষ্ট্র কিভাবে অধিকারগুলো দেয় মানুষ সিটিজেনদেরকে, নাগরিকদেরকে, সেই অধিকার দিয়ে আমরা রাষ্ট্রকে বিবেচনা করতে পারি যে রাষ্ট্র কোন ধরনের। অর্থাৎ এর অর্থ হলো যে রাষ্ট্র ব্যক্তির জন্য অধিকার সৃষ্টি করে এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য সহায়তা করে। বস্তুত মানুষের রাজনৈতিক জীবনের মূল উদ্দেশ্যই হলো যে মানুষ তার একটা সুখী, সমৃদ্ধিশালী এবং সুস্থ জীবন যাপন করতে চায়, যার মধ্য দিয়ে তার আত্মবিকাশের সুযোগ হবে, সেই সুযোগটা সে রাষ্ট্রের কাছে চায়। এই উদ্দেশ্যেই মানুষ রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং রাষ্ট্রের কাছ থেকে ওই ধরনের একটা পরিবেশ, একটা এনভায়রনমেন্ট নাগরিকরা আশা করে, যে পরিবেশের মধ্য দিয়ে তার আত্মবিকাশের সুযোগ ঘটে। দেখবা যে রাষ্ট্রগুলোকে আমরা বলি পুলিশি রাষ্ট্র, প্রায় সে রাষ্ট্রগুলো মানে মানুষের নাগরিকদের অধিকারটাকে ক্ষুণ্ণ করছে। আমাদের দেশটাও আমরা ভাবতে পারি, দেখতে পারি যে আমরা অনেক সময় যে দলই সরকারে থাক না কেন, দলমত নির্বিশেষে আমরা যদি বিবেচনা করি, তাহলে আমাদের অধিকারগুলো অতটা প্রতিষ্ঠিত হয় না যতটা ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রিগুলোতে প্রতিষ্ঠিত হচ্ছে। আবার দেখো যে বাস্তব অর্থে দেখলে যে নর্থ আমেরিকান স্টেট গুলো যেভাবে রাষ্ট্রকে, নাগরিককে গুরুত্ব দিচ্ছে, আমেরিকা সেভাবে দিচ্ছে না। আবার আমেরিকা যতটুকু দিচ্ছে আমরা এই এশিয়ান কান্ট্রি গুলো আবার অতটা দিচ্ছি না। এশিয়ান কান্ট্রির মধ্যে দেখো জাপান যতটুকু গুরুত্ব দিচ্ছে, ওই অন্য কান্ট্রি গুলো কাঠামোর বিনাশের উপরে নির্ভর করে। সেই কারণেই আমরা দেখতে পারি যে কোন রাষ্ট্র কতটুকু ভালো, এটার বিবেচনা যদি আমরা করতে চাই, তাহলে অধিকার এবং কর্তব্যের ব্যাপারটা আলোচনা করতে হয়। তাহলে দুটো জিনিস একসাথে সম্পৃক্ত। আমরা আগে অধিকারের বিষয়টা নিয়ে আলোচনা করব, তারপর আমরা কর্তব্যের বিষয় নিয়ে আলোচনা করব এবং দুটোর মধ্যে একটা রিলেশনশিপ দেখানোর চেষ্টা করবো। তাহলে তোমরা দেখো যে আজকের ক্লাস থেকে আমি আমি প্রায়ই বলে নেই যে কি প্রশ্ন হতে পারে। তাহলে আজকের ক্লাস থেকে যে প্রশ্ন হতে পারে, আগে যদি বলে নেই প্রশ্নটা, তাহলে আজকে আমরা হয়তো দেখবো যে অধিকার এবং নাগরিকের অধিকার এবং কর্তব্য, অর্থাৎ নাগরিকের রাষ্ট্রের প্রতি কি কি কর্তব্য পালন করে এবং সে কি কি অধিকার ভোগ করে। অথবা অন্যভাবে যদি প্রশ্নটা হয় যে নাগরিকের কত ধরনের অধিকার আছে, সেই অধিকারগুলোর বিস্তারিত ব্যাখ্যা প্রশ্নে আসতে পারে। অথবা প্রশ্ন আসতে পারে এমন যে অধিকার এবং কর্তব্য পারস্পরিক সম্পর্কিত, অর্থাৎ রাইটস এন্ড ডিউটিস আর কোরিলেটেড, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট, এরকম একটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, অধিকার এবং কর্তব্য পারস্পরিক সম্পর্কিত, তুমি এটা ব্যাখ্যা করো। এই 3-4টা প্রশ্ন আলোচিত হতে পারে আজকের বিষয় থেকে। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করি যে অধিকারটা কি। সাধারণ অর্থে অধিকার বলতে বোঝায় যে যে কোনো any kind of demand that can goes to the state, but political সায়েন্সের দৃষ্টিভঙ্গি থেকে যে সকল দাবি আসলে অধিকারের মধ্যে পড়ে না। কেন? কারণ হচ্ছে রাইটস এর মধ্যে পড়ে না, কারণ মানুষ সব দাবি কিন্তু স্বীকৃত না, যেগুলোকে আমরা বলি সমাজ কিংবা রাষ্ট্র স্বীকৃত, সেই দাবিগুলোকে অধিকার হিসাবে দেখা যায়। অর্থাৎ নাগরিকদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার মধ্যে যেগুলো সংবিধান সম্মত, সেগুলোকে অধিকার হিসাবে চিহ্নিত করা হয়। তবে একটা জিনিস আছে যে সিটিজেন্স আর গ্রান্টেড এ সার্টেন নাম্বার অফ রাইটস, অর্থাৎ মানুষ নাগরিক হিসাবে, অর্থাৎ একজন মানুষ রাষ্ট্রের নাগরিক হিসাবে সে অনেক কিছু রাষ্ট্রের কাছে চাইতে পারে, কিন্তু তাকে গ্যারান্টি দেওয়া হয়েছে, নিশ্চয়তা দেওয়া হয়েছে কিছু বিষয়গুলোকে
প্রতিপালন করবার, অর্থাৎ সে সবগুলো চাইলেই পাবে তা না, কিছু কিছু বিষয় সেগুলো কোথায় স্বীকৃত, সেগুলো সংবিধান দ্বারা স্বীকৃত যে এই এই জিনিসগুলো একজন মানুষ রাষ্ট্রের কাছ থেকে পাবে। ফলে সেই কারণেই বলা হয় যে সিটিজেন্স আর গ্রান্টেড এ সার্টেইন নাম্বার অফ রাইটস, অর্থাৎ নাগরিককে একটি একটি বিশেষ বিশেষ কিছু কিছু নাম্বারে সংখ্যায় তার অধিকারকে, রাইটসকে গ্যারান্টি দেওয়া হয়েছে এনশিওর করবার জন্য রাষ্ট্রের কাছ থেকে। ফলে এই ধরনের সমাজ কিংবা রাষ্ট্র স্বীকৃত, সংবিধান স্বীকৃত অধিকারগুলোকেই আমরা অধিকার হিসাবে, রাইটস হিসাবে দেখতে পারি। অর্থাৎ এই সমাজের যে স্বীকৃত বিষয়, অর্থাৎ রাষ্ট্র যেগুলো সমাজের কিংবা মানুষের পক্ষ থেকে আইনের মাধ্যমে স্বীকৃতি জানায়, সংবিধানের মাধ্যমে অর্থাৎ লিখিত বিধিবিধানের মাধ্যমে যে দায় দায়িত্বগুলো নাগরিকের প্রতি পালন করে রাষ্ট্র, সেগুলোকেই বলা হয় রাইটস অফ দ্য সিটিজেন্স। সেই কারণে লাস্কি অধিকারকে সংজ্ঞায়িত করেছেন এইভাবে। আমরা যদি লাস্কির কথা বলি, তাহলে হ্যারোল্ড জে লাস্কি, তাহলে দেখা যায় যে তার সংজ্ঞা হচ্ছে যে রাইটস আর দোজ কন্ডিশনস, অর্থাৎ অধিকার হচ্ছে ওই ধরনের শর্ত বা অধিকার হচ্ছে ওই ধরনের পরিবেশ অফ সোশ্যাল লাইফ উইদাউট হুইচ নো ম্যান ক্যান বি বেস্ট সেলফ, অর্থাৎ অধিকার হচ্ছে ওই ধরনের শর্ত কিংবা পরিবেশ যা ছাড়া মানুষ বিকশিত হতে পারে না, নাগরিক তার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে না। অর্থাৎ মানুষের বিকশিত হওয়ার জন্য, বিকশিত হবার জন্য, প্রকাশিত হবার জন্য যে সুযোগ দরকার, অপরচুনিটি দরকার, সেই অপরচুনিটি গুলো, সেই কন্ডিশনস গুলো, সামাজিক শর্তগুলো প্রোভাইড করে রাষ্ট্র। আর এই শর্তগুলোকে আমরা অধিকার হিসাবে চিহ্নিত করতে পারি। আমরা যদি আরো একজন মানুষের কথা বলি, তোমরা নাম শুনেছো, হব হাউস, বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট আমেরিকান। তো তার কথা হচ্ছে যে রাইটস আর হোয়াট উই মে এক্সপেক্ট ফ্রম আদার্স। রাইটস হচ্ছে, অর্থাৎ অধিকার হচ্ছে যা আমরা অন্যের কাছ থেকে আশা করি, অ্যান্ড আদার্স ফ্রম আস, অন্যরাও আমাদের কাছ থেকে আশা করে, অ্যান্ড অল জেনুইন রাইটস আর কন্ডিশনস অফ সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ সকল এই অধিকারই হচ্ছে মানুষের সামাজিক মানে বিকশিত হবার জন্য, সামাজিক ওয়েলফেয়ারটাকে কি করার জন্য, জেনুইনলি এনশিওর করার জন্য এক ধরনের শর্ত, কিংবা আমরা সেই শর্তের যে কথাই বলি না কেন, অর্থাৎ অল জেনুইন রাইটস আর কন্ডিশনস অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মানে রাইটস মানে হচ্ছে ওই ধরনের শর্ত যা দ্বারা সমাজ কল্যাণ নিশ্চিত হয়। এই হবস হাউসের কথার রেস্টোরে আর এই লাস্কির কথার রেস্টোরে যদি আমরা অধিকারকে সংজ্ঞায়ন করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে অধিকারের অনেকগুলো মানে বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়ে যাই, অর্থাৎ দেয়ার মাস্ট হ্যাভ সাম ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রাইটস, অর্থাৎ অধিকারের তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। তো এখানে যদি আমরা দেখি যে তাহলে অধিকার কেমন ধরনের, একটা জিনিস দেখো যে অধিকার কিন্তু একা একা প্রতিপালন করবার কোনো বিষয় নয়। অধিকার প্রতিপালন করতে হয়, প্রতিবিধান করতে হয় রাষ্ট্রের মাধ্যমে, সমাজের মাধ্যমে, কিংবা রাষ্ট্র এবং সমাজ উভয়ই। আরেকটা আছে, সেটা হচ্ছে লিখিত বিধিবিধানের মাধ্যমে। অর্থাৎ এইখানে দেখলে যে অধিকার হচ্ছে একটা সামাজিক ধারণা, একটা আইনগত ধারণা, একটা কি বলবে যে এটা একটা অভিমত প্রকাশের ধারণা, সেই ধরনের ধারণা। সেই ক্ষেত্রে আমরা দুটো জিনিসকে খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে এক্সপ্লেইন করতে পারি। একটা হচ্ছে যে রাইটস ইজ অলওয়েজ রেসিপ্রোকাল বিহেভিয়ার, অর্থাৎ এটা একটা পারস্পরিক। যেমন ধরো যে তুমি অধিকার ভোগ করতে গেলে অন্যের অধিকার যেন খর্ব না হয়। তার মানে কি, এটা একটা বড় জটিল ব্যাপার এই কারণে যে দিস ইজ দ্য রেসিপ্রোকাল রিলেশনশিপ বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য সিটিজেন্স,
and the citizens to citizens. কেন? কারণ হচ্ছে যে মানুষ হিসেবে এক্স যেমন অধিকার পাবে কিংবা প্রত্যাশা করে রাষ্ট্রের কাছ থেকে, ঠিক তেমনি মানুষ হিসেবে ওয়াই ও রাষ্ট্রের কাছ থেকে একই অধিকার প্রত্যাশা করে। কিন্তু যদি রাষ্ট্র এক্স এর অধিকারটাকে প্রতিপালন করে আর ওয়াই এর অধিকারটাকে প্রতিপালন না করে, ডিনাই করে, ইন দ্যাট কেস that will not be the reciprocal behavior of the state and the citizens of the state. কেন? আবার এমন হতে পারে যে হ্যাঁ, তুমি তোমার অধিকারটা ঠিকই ভোগ করতে চাও, কিন্তু তুমি অন্যের অধিকার খর্ব করে, তাহলেও সেই অধিকারটা পরিপূর্ণ হবে না, অর্থাৎ ওটা গ্রান্টেড হবে না। কেন? কারণ তুমি তোমার অধিকার ভোগ করেছো ঠিকই, কিন্তু অন্যের অধিকারকে হরণ করে, তাহলে কিন্তু সেটার রেসিপ্রোকাল বিহেভিয়ার হয় না। রেসিপ্রোকাল তার মানে রাইটস আর অলওয়েজ ইন দ্য রিলেশনশিপ, and which relationship can be defined as the reciprocal relationship. অর্থাৎ রাষ্ট্র যে অধিকারটা দেয় জনগণকে, সিটিজেন্সকে, সেই অধিকারটা হচ্ছে পারস্পরিক, অর্থাৎ একজনের সাথে আরেকজনের সম্পর্ক এখানে আছে। সুতরাং এই পারস্পরিক বিহেভিয়ারটাকে ওভারলুক করে রাষ্ট্র কখনো অধিকারকে প্রতিপালন করে না, করতে পারে না। অনেক সময় অবশ্য রাষ্ট্র করে থাকে। আমরা দেখি আমাদের দেশের ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখা যায় যে অনেক কিছুই এর ব্যত্যয় ঘটে। এই ব্যত্যয় ঘটে, এগুলো ঘটে পৃথিবীর সব জায়গাতেই ঘটে, কিন্তু কম আর বেশি। কেন? কারণ হচ্ছে যে অনেক সময় আমরা এটাকে গুরুত্ব দেই না, বোঝার চেষ্টা করি না, সেই কারণেই অনেক সময় হয়। অনেক সময় আমরা একটা কথা বলি, দেখো যে এই অধিকার এবং কর্তব্যের সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে তোমাদের সিলেবাস, আমি দেখছি যে ওই জিনিসটা নাই। সেটা হচ্ছে যে রুল অফ ল, আইনের শাসন। এই রুল অফ লটা হচ্ছে অধিকার কর্তব্যটাকে ইনশিওর করবার সবচেয়ে বড় একটা অস্ত্র। যে রুল অফ ল দিয়ে, অর্থাৎ তুমিও যতটুকু আইনের দৃষ্টিতে সমান, আমিও ততটুকু আইনের দৃষ্টিতে সমান। ইভেন সব মানুষই আইনের দৃষ্টিতে সমান, অর্থাৎ all the citizens are equal and they will be equally treated in the eye of law. অর্থাৎ আইনের দৃষ্টিতে প্রত্যেক মানুষকে সমানভাবে দেখতে হবে, তাদেরকে একই চোখে দেখতে হবে। এই যে কনসেপ্টটা, সে রুল অফ ল যদি কাজ না করে, তাহলে কিন্তু সিটিজেন্সের রাইটস এন্ড ডিউটিস এর প্রতিপালন করবার ক্ষেত্রে পার্থক্য হয়। কেন না? কারণ তাহলে হয় যেটা দাঁড়ায় যে তোমার ক্ষমতা আছে, তুমি শুধু অধিকার নিয়েই যাবা, কর্তব্য পালন করবে না। আমার ক্ষমতা নাই, আমি শুধু অধিকার থেকে বঞ্চিতই হব, আর আমি শুধু কর্তব্য পালনই করে যাব। এটা হয় আমাদের সমাজে, পৃথিবীর প্রত্যেক দেশেই কম বেশি এটা হয়। সেই কারণে এই অধিকার কর্তব্যটাকে দেখতে হয় একটা বড় বৈশিষ্ট্যের ভিত্তিতে, সেটাকে বলা হয় রেসিপ্রোকাল বিহেভিয়ার। অর্থাৎ তুমিও যা করবে আমিও তাই করব, তোমারও যতটুকু পাওনা আমারও ততটুকু পাওনা। অর্থাৎ এখানে বড় ছোট, ধনী দরিদ্র, ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে একটা বলা হয় যে ইরেসপেক্টিভ অফ অল দ্য কন্ডিশনস, অর্থাৎ সকল শর্তের ব্যত্যয় ঘটিয়ে না, বরং সকল শর্তকে প্রতিবিধান করে, প্রতিপালন করেই নাগরিককে দেখতে হয়। আর একটা বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি, সেই বৈশিষ্ট্যটা দাঁড়ায়, সেটা হচ্ছে যে ডিউটিস এন্ড রাইটস আর অলওয়েজ রেশনাল এন্ড হিউম্যান। এটা কেন? এটা রেশনাল, অর্থাৎ এটাকে আমরা বলি যৌক্তিক মানুষ থাকবে, অর্থাৎ রেশনাল হিউম্যান। অর্থাৎ দেখবা যে মানুষের মধ্যে ঠিক বলা যায় না, কারণ সিটিজেন্সদের মধ্যে, নাগরিকদের মধ্যে অনেক মানুষ থাকে যাদেরকে আমরা বলি যে তারা কি, দে আর নট রেশনাল, তারা ইরেশনাল, অযৌক্তিক। তাদের ব্যক্তি, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে তারা অযৌক্তিক ব্যবহার করে,
সেই অযৌক্তিক ব্যবহার করলে কিন্তু রাষ্ট্রের অধিকার এবং কর্তব্য তার প্রতি প্রতিবিধান করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এই রকম সকল মানুষের মধ্যে কিছু কিছু মানুষ হয়তো এরকম থাকতে পারে, কিন্তু এগুলো করা যাবে না। কেন? কারণ মানুষকে হতে হবে রেশনাল এবং মানুষকে হতে হবে হিউম্যান। তার মানে কি? তার মানে ইফ ইউ ওয়ান্ট টু এনশিওর দ্য রাইটস এন্ড দ্য ডিউটিস from the citizens, from the state as a citizens, then you will have to behave as a human being, a rational human being. You would not be a irrational citizens of the state. If you are, then the state will not bound to provide the proper and the rights to the citizens, because they are not behaving correctly. এই যে কারেক্ট বিহেভিয়ার, এটাকে বলা হয় রেশনাল হিউম্যান বিহেভিয়ার। এবং এই মানুষকে অ্যাজ এ সিটিজেন্স এভরি হিউম্যান বিংস, দে উইল বি দ্য রেশনাল হিউম্যান বিং। এর পাশাপাশি আরো একটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে তাহলে যে বৈশিষ্ট্যগুলো দিয়ে অধিকারকে, রাইটসটাকে দেখা যায়, সেখানে থার্ড ক্যারেক্টারিস্টিক যদি আমরা বলি, তাহলে বলা যেতে পারে যে রাইটস মাস্ট correspond to the moods of the people and the needs of the people. অর্থাৎ মানুষের রাইটসটাকে দেখতে হবে কিভাবে করসপন্ড করতে হবে, সেটা হচ্ছে মানুষের প্রয়োজন এবং মুডটাকে দেখতে হবে। কোন প্রয়োজন? এখন একটা জিনিস আছে তোমার, যে দেখো এগুলো অনেক সময় ব্যক্তির উপরে নির্ভর করে, যে মানুষ ব্যক্তির অনেক প্রয়োজনীয় জিনিস না, কিন্তু মানুষ সেটাকে অনেক গুরুত্ব দেয়। আবার মানুষ অনেক প্রয়োজনীয় জিনিসটাকে ওভারলুক করে। সেটা অনেক সময় রাষ্ট্রও করে। কেন? যেমন ধরো যে রাষ্ট্র যদি দেখে যে কোনো একটা অঞ্চলে, যেমন ধরো আমরা আমাদের আজকের সমাজের কথা, এখনকার কথা যদি বলি, দেখো যে এই যে কোভিড-19 কারণে কত মানুষ খাবার পাচ্ছে না। এটা হচ্ছে that must be correspond with the needs of the people. মানুষের এখন যদি মনে করো যে হ্যাঁ, আমার সরকার যদি মনে করে যে আমার পদ্মা ব্রিজ হয়ে গেছে, প্রথমটা হচ্ছে, আমি দ্বিতীয় পদ্মা ব্রিজ এখন তৈরি করার জন্য পরিকল্পনা হাতে নেই, কিন্তু এটা কিন্তু অধিকারের মানুষের অধিকারটাকে এনশিওর করে না, করসপন্ড করে না। কেন করে না? কারণ that's to be on the basis of the needs of the human being, মানুষের প্রয়োজনের উপরে ভিত্তি করে। এখন মানুষের প্রয়োজন হচ্ছে মানুষকে খাদ্য দিয়ে, ওষুধ দিয়ে, চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখা। বরং ওই পদ্মা ব্রিজ আমরা 5 বছর 10 বছর পরে করলেও পারবো। এখন এই কারণে দেখো কেন কথাটা বলছি, যে সরকার কিন্তু সেইভাবেই আসলে সিদ্ধান্ত নেয়। সরকার সিদ্ধান্ত নেয় যে মানুষের প্রয়োজন কোন সময় কোনটা, তার ভিত্তিতে কিন্তু অনেক সময় অধিকার নিশ্চিত হয়। এখন ধরো তুমি প্রতিদিন বিকালে বের হয়ে তুমি হয়তো ঢাকা শহরের তুমি বিশেষ বিশেষ জায়গাতে বেড়াতে যেতে পারো। সরকার কিন্তু তোমার এই অধিকারটাকে এখন হরণ করতে পারে। কেন? কারণ হচ্ছে এখন তোমার এখানে যাবার দরকার নাই, কারণ তোমার লাইফটাকে বাঁচিয়ে রাখা, to save your life is the main duty. So you will have to ensure your rights, that is very much needed at the present time. এই বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে প্রয়োজনীয় যে অধিকারটা তোমাকে দেয়া হবে, তোমাকে এখন এই ঢাকা শহরে হাতির ঝিল, মতির ঝিল যাই বলো না কেন, এই ঝিলে ওই ঝিলে যাওয়ার তোমাকে অধিকার সরকার যদি না দেয়, তুমি কিন্তু কিছু বলতে পারবে না। কেন বলতে পারবে না? কেন? কারণ হচ্ছে যে তোমার এই বিশেষ বিশেষ পরিস্থিতির উপর নির্ভর করে। সেই কারণেই বলছি যে third characteristics is very much important, because rights must correspond to the needs of the people, moods of the people. অর্থাৎ তুমি কোন মুডে আছো সেখানে তোমাকে দেখতে হবে। তোমার জীবন ধারণ করাই যেখানে কষ্ট, জীবন বাঁচানোটা যেখানে কষ্ট, সেখানে তোমাকে
বিলাসিতা করবার সুযোগ দেয়া কিংবা বেড়ানোর সুযোগ দেওয়া সরকারের অধিকারের মধ্যে পড়ে না, আর তোমার রাইটস এর মধ্যে পড়ে না। সেই কারণে সরকার যদি তোমার মত প্রকাশে এইখানে বাধা দেয় তাহলে তোমার কিছুই করবার নাই, কারণ অধিকারের রাইটস এর একটা বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ে। এরপর আমরা যদি নাম্বার 4 দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রাইটস দেখি, তাহলে দেখি দ্য রাইটস আর নট অ্যাবসুলেট। যে কথাটা একটু আগে বলেছিলাম সেই কথাটা এরকম যে কোন অধিকারটা চরম অধিকার সেটা কিন্তু অ্যাবসুলিট না। অনেক সময় দেখো এই অধিকারগুলো বিভিন্ন মাত্রায় বিভিন্ন জায়গায় নির্দেশিত হয়। এখন দেখো জীবনে আমাদের সব অধিকারের প্রয়োজন আছে, কিন্তু কোন অধিকারটা একেবারে না হলেই নয়, অ্যাবসোলিউট তা কিন্তু না। এক একজনের কাছে এক এক রকম। আমরা যেমন বলি, দেখো অর্থনীতির ভাষায় একটা কথা বলি আমরা যে হ্যাঁ, ডাল ভাতের চাহিদা মিটলে পোলাও মাংস খেতে ইচ্ছা করে। ঠিক অধিকারটা এরকম যে একটা অধিকার সাফিসিয়েন্ট হওয়ার কারণে, ফুলফিল হওয়ার কারণে আর একটা অধিকারের জন্ম নেয়, অর্থাৎ একটা থেকে আরেকটা উৎপত্তি হয়, একটা দিলে আরেকটা চাইতে থাকে মানুষ। ফলে অধিকার কখনোই অ্যাবসলিউট হয় না, অধিকার কারের ধারণাটাও অ্যাবসলিউট না, এটা এক এক সময় এক এক রকম নির্ভর করে। তবে জীবন ধারণ করবার অধিকারটাকে অনেক সময় মানুষ অ্যাবসলিউট অধিকার হিসেবে দেখে, কিন্তু অনেক সময় একটা ব্যাপার থাকে যে এই জীবন ধারণটা কিভাবে মানুষ দেখে সেটা হচ্ছে একটা ব্যাপার। এখন দেখো যে খাদ্যের ব্যাপারটা, অর্থাৎ এনশিওর অফ দ্য ফুড, এই যে খাদ্য নিশ্চিত করার অধিকার, খাদ্য নিরাপত্তার অধিকার, সেই অধিকারটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমার জীবন ধারণের চেয়েও খাদ্য নিরাপত্তা বেশি, কারণ তুমি যদি খাবারই না পাও জীবন ধারণ করবে কিভাবে। ফলে এই অধিকারগুলো একটার উপরে নির্ভরশীল হওয়ার কারণে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে অধিকারকে কখনোই সংজ্ঞায়ন করা যায় না একটা লিমিটেড কোনো আর্টিকুলেশনের মাধ্যমে, পার্টিকুলার কোনো পয়েন্টের মাধ্যমে, পার্টিকুলার কোনো কোনো কনসেপ্টের মাধ্যমে, অথবা পার্টিকুলার কোনো আইটেমের মাধ্যমে, অর্থাৎ বিশেষ কোনো আইটেম দিয়ে এটাকে অ্যাবসলিউটলি ডিফাইন করা যায় না। এরপরের বৈশিষ্ট্যতে যদি যাই তাহলে আমরা দেখতে পাই যে রাইটস আর মেইনটেইনড বাই দ্য স্টেট। এটা হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য যে হ্যাঁ, অধিকার, আমরা যতই অধিকারের কথা বলি না কেন সেই অধিকারটা নিশ্চিত করতে হয় কারো দ্বারা। সেই কারো দ্বারা, কারো মানে কি, সেখানে একটা উপাদান থাকবে, যে উপাদানটা অধিকারটাকে নিশ্চিত করবে সেই উপাদানটাকে আমরা বলতে পারি রাষ্ট্র। অর্থাৎ অধিকার সবসময় মেইনটেইন করার ব্যাপার, এটাকে মেইনটেইন করে কে? করে রাষ্ট্র। এই কারণে রাইটস আর মেইনটেইন বাই দ্য স্টেট, অর্থাৎ অধিকার নিশ্চিত করার উপাদান হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রের মাধ্যমে এই অধিকারগুলো ইনশিওর করা যায়। রাষ্ট্র যেভাবে তার জন উপাদান দিয়ে কিংবা অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে, কিংবা আমরা একটা শব্দ ব্যবহার করি যে স্টেট অ্যাপারেটাস, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রযন্ত্র যে তার যন্ত্র দিয়ে তার কি টুলস অফ দ্য মেকানিজমস যাই বলি না কেন, সেগুলো দিয়ে যেভাবে অধিকারটাকে মেইনটেইন করতে পারে অন্য কেউ পারে না। সেই কারণে রাষ্ট্র অধিকার মেইনটেইন করে রাষ্ট্রের মাধ্যমে। এরপরে আমরা পরের বৈশিষ্ট্যতে যদি চাই যে কি বৈশিষ্ট্য দাঁড়ায়, তাহলে দাঁড়ায় যে রাইটস আর কোরিলেটেড উইথ দ্য ফাংশনস, অর্থাৎ অধিকার হচ্ছে কর্তব্যের সাথে, কাজের সাথে, কর্মের সাথে সম্পৃক্ত। এখন এই বৈশিষ্ট্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণ তুমি একটা বিষয় সমাজে কাজ করে, রাষ্ট্রে কাজ করে, এটা শুধু ইউরোপ আমেরিকাতে বেশি কাজ করে বলা হয়ে থাকে অনেক সময়, ঠিক তা না। কারণ এটা ইউনিভার্সাল ক্যাটাগরিতে দেখলে পৃথিবীর সর্বত্রই একই ধরনের নেচার এন্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আছে। কেন? কারণ তুমি যখনই অধিকার ভোগ করতে যাবে তখনই তোমাকে কাজ করতে হবে।
তবে একটা বিষয় তোমাদের বলি, তোমরা অর্থনীতির ছাত্র দেখবা, একটু বড় ক্লাসে গেলে দেখবে যে সমাজতান্ত্রিক অর্থনীতিতে মানুষকে যেভাবে অধিকারটা দেয়া হয়, মানুষ যে অধিকার যেভাবে যে প্রক্রিয়ায় ভোগ করে, ক্যাপিটালিস্ট স্টেটে কিন্তু সেইভাবে ভোগ করে না। কেন করে না? কারণ তার মধ্যে কিন্তু ফাংশনালিজমের মধ্যে পার্থক্য থাকে। রাইটস আর কোরিলেটেড উইথ ফাংশনস, অর্থাৎ তুমি কতটুকু করবে রাষ্ট্রের জন্য, রাষ্ট্র তোমার জন্য অতটুকুই করবে। এখন একটা সমাজতান্ত্রিক রাষ্ট্রে কথা বলা হয়ে থাকে যে তুমি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। পৃথিবীর সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো যদিও সংখ্যা কম, এক সময় বেশি ছিল, যে তারা এই ক্যাপিটালিস্ট ইকোনমির চেয়ে সোশ্যালিস্ট ইকোনমিতে যারা বিশ্বাস করে সেই রাষ্ট্রগুলো নাগরিকের কর্তব্যটাকে অনেক বেশি তারা গুরুত্ব দিয়েছে, কাজটাকে অনেক গুরুত্ব দিয়েছে। সেই কারণে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী কর্ম করবে এবং এই সামর্থ্য অনুযায়ী সে অধিকার ভোগ করবে, এই ধরনের একটা সম্পর্কে সম্পর্কিত। ফলে তুমি কর্ম না করে তুমি শুধু অধিকার ভোগ করতে চাইবে, এটা রাষ্ট্র কখনো মেনে নিতে চায় না, এবং এটা অধিকার এবং কর্তব্যের মধ্যে একটা বড় ধরনের পারস্পরিক একটা ইন্টারেকশন নির্দেশ করে। আমরা সর্বশেষ যে ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে পাই, সেই ক্যারেক্টারিস্টিক্স থেকে একটা প্রশ্নের উদয় হয়, সেটা হচ্ছে the last characteristics of the rights, that is the rights imply duties. This is very, very important, because we can have the another conceptual rigor in this dimension. From this dimension, the rights imply duties. That means if I want to have the rights from the state, then I must have some duties to the state. If I want to have the right from the state, then I should have obeyed and I should have maintained some duties to the state. This is why rights imply duties. Without maintaining the duties to the state or society, you cannot have the full-fledged rights from the state. তুমি অধিকার পালন না করে পরিপূর্ণভাবে রাষ্ট্র থেকে তুমি একেবারেই অধিকারগুলো ভোগ করে নিবে কিংবা রাষ্ট্র থেকে অধিকারগুলো পাবে, সেই ধরনের বিষয়টাকে প্রত্যাশা করা যায় না। সে কারণে অধিকারের একটা সবচেয়ে বড় ধারণা হচ্ছে যে অধিকার কর্তব্যের সাথে সম্পৃক্ত, অর্থাৎ অধিকার এবং কর্তব্য পারস্পরিক সম্পর্কিত। এখান থেকে মূলত এই সেকেন্ড একটা কোশ্চেন দাঁড়ায়, সেটা হচ্ছে যে রাইটস এন্ড ডিউটিস আর কোরিলেটেড। দ্যাট মিনস তোমাকে যেমন অধিকার ভোগ করতে হবে, করবে রাষ্ট্র থেকে একজন মানুষ, একজন সিটিজেন হিসেবে, ঠিক তেমনি একজন মানুষ একজন সিটিজেন হিসেবে তার দায় দায়িত্ব আছে রাষ্ট্রের প্রতি, সে দায় দায়িত্ব পালন করবে। পরিপূর্ণ দায় দায়িত্ব পালন করার পরেই কেবল সে তার পরিপূর্ণ অধিকারের কথা তুলতে পারে। তাহলে এখান থেকে একটু শিফট হয়ে যদি আমরা আমাদের বৃহত্তর অন্য আলোচনা একটু যাই, যে আমরা যে অধিকারের কথাগুলো বলছি সেই অধিকারগুলো তাহলে কেমন, তাহলে আমরা একটু দেখি যে অধিকারের কত ধরন প্রকৃতি আছে, অর্থাৎ কত ধরনের অধিকার আছে। তোমরা এগুলো একটু বই পড়লে পাবে, খুবই সহজ সরল পড়া এগুলো। যারা তোমরা সিভিক্স পড়েছো ইন্টারমিডিয়েটে তাদের জন্য তো খুবই সহজ, যারা সায়েন্সের ছাত্র তাদের জন্য নতুন করে একটু জানতে হবে। তোমরা যে কোনো বই পড়ে নিলেই, টেক্সট বই পড়ে নিলেই এগুলো জানতে পারবে। তাহলে আমরা দেখো যে অধিকারকে নর্মালি দুই ভাগে দেখতে পারি। একটা আমাকে দেখতে পারি সোশ্যাল এন্ড মোরাল, অর্থাৎ সামাজিক এবং নৈতিক অধিকার। আর একটাকে আমরা দেখতে পারি লিগ্যাল রাইটস। এই রাষ্ট্র যে অধিকারগুলো কর্তব্যগুলো নিয়ে আলোচনা করে, সেখানে এই লিগ্যাল রাইটসটাকে গুরুত্ব দেয়। সোশ্যাল মোরাল গুলো ব্যক্তির উপরে নির্ভর করে, ব্যক্তি এগুলো করলে করতেও পারে, নাও পারে। যেমন ধরো ধর্ম পালনের অধিকার, এটা সোশ্যাল মোরাল অধিকারের মধ্যে পড়ে, কারণ তোমার অনেক সময় রাষ্ট্র প্রেসার দেয় ইসলামিক স্টেটে, কিন্তু দিয়ে অনেক সময় নাগরিককে পারে না করতে। কেন? কারণ
এগুলো হচ্ছে মানুষের ব্যক্তির বিশ্বাসের ব্যাপার। সুতরাং সোশ্যাল মোরাল অধিকারগুলো এগুলো একেবারেই ব্যক্তির উপরে নির্ভর করে। ব্যক্তি এগুলো করলে করতেও পারে, নাও পারে। যেমন ধরো যে একজন শিক্ষক দেখে তুমি সালাম দিবে কি দেবে না, এটা এটা তোমার ডিউটিস এর মধ্যে পড়ে কি পড়ে না, সেটা তোমার ব্যক্তিগত। তুমি দিতেও পারো, নাও পারো, কারণ এগুলো সোশ্যাল মোরাল রাইটস এর মধ্যে পড়ে, ডিউটিস এর মধ্যে পড়ে। সেই কারণে আমরা ওই সোশ্যাল মোরাল রাইটস গুলোকে খুব বেশি আলোচনায় নিয়ে আসি না, যদিও এটা অনেক বড় একটা ব্যাপার। যেমন ধরো যে আমাদের সমাজের সমাজ কাঠামোর মধ্যে যদি দেখো যে আমরা তো সমাজ থেকেই রাষ্ট্র, অথবা রাষ্ট্র হচ্ছে একটা বৃহত্তর সমাজ। সেই সমাজে কেমন দেখি আমরা মুরব্বীদের দেখলে সম্মান করি, শ্রদ্ধা করি, সালাম করি, ভক্তি শ্রদ্ধা আমাদের থাকে, তারা আমাদের স্নেহ করেন, আদর দেন। এগুলো হচ্ছে এক ধরনের সোশ্যাল মোরাল রাইটস এন্ড ডিউটিস এর মধ্যে পড়ে। তুমি যদি না করো তাহলে তোমাকে কেউ কিছু বলবে না। হয়তো একটা জিনিস হবে, ইনসাল্ট করবে সোসাইটি, তোমাকে সমাজ তোমাকে ভৎসনা করবে, তোমাকে তোমাকে অন্যভাবে দেখবে, যে হ্যাঁ তোমাকে একটু বলবে যে হ্যাঁ এটা ডিরেলড হয়ে গেছে এই ছেলে বা মেয়ে। তো কিন্তু তার বাইরে তোমাকে জেলে পুরে দিবে না, কেননা কারণ এগুলো সোশ্যাল মোরাল রাইটস। যে কথা আগেই বলছিলাম যে হ্যাঁ তুমি একজন শিক্ষককে সালাম দিবে কি দিবে না সেটা তোমার ব্যাপার, না দিলে যে তোমাকে জেলে পুরে দিবে সেটা কিন্তু না, কারণ এগুলো সোশ্যাল মোরাল রাইটস এন্ড ডিউটিস এর মধ্যে পড়ে। কিন্তু যে বলো, তারপর আবার আমি আসব, আবার আমার আবার 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 নতুন করে আসব নাকি? হ্যাঁ, আমি আবার নতুন করে কেটে গেলে আবার আমি আবার আবার আসবো এখানেই। কেটে যাওয়ার সম্ভাবনা আছে না? কি কেন 40 মিনিট হয়েছে নাকি আমার? ও তাই তো, এখানে জুম মিটিং দেখাচ্ছে 40 মিনিটস। দেখি আগে লাইন কেটে যাচ্ছে কিনা, যদি যায় আমি এই লিংকে আবার আসব, কারণ আমি টপিকটা শেষ করতে চাই আজকে যে কোনো ভাবে। যেহেতু তোমাদের আর একটা কথা বলে নেই, আমি নেক্সট উইক। আচ্ছা, তোমাদের স্টুডেন্ট সংখ্যা কত বলো তো? এই সিয়ার অথবা যে কেউ বলো। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। তোমাদের স্টুডেন্ট সংখ্যা কত? টোটাল 86। 86 না? ইয়েস স্যার। আমরা তো 50% ক্লাস করছি দেখি। আর বাকিগুলো কি কানেক্টেড করা যায় না? না, নেটওয়ার্ক প্রবলেম অনেকেরই আছে। এটাই তো বড় ঝামেলা। এই দেখো না, ঢাকায় বসে নেটওয়ার্কের যে সমস্যা, আর ইয়েস তো স্যার। দূরে থাকলে কি অবস্থা হবে। যাই হোক, দেখা যাক কি হয়। এইভাবে ধরো দূরে এইভাবে পড়িয়ে ভালো লাগে না আসলে। আচ্ছা জি শোনো, স্যার। এই তৌহিদুল ইসলাম না, তামিম, জি স্যার। জি স্যার। আমি আমি আগামী মঙ্গলবার তোমাদের ক্লাসটা নিব না, তো সেই ক্ষেত্রে হয়তো ওই ক্লাসটা বন্ধ থাকবে, কারণ আমি ঢাকার বাইরে থাকবো। আচ্ছা ঠিক আছে স্যার। আমি আসবই হচ্ছে মঙ্গলবার বিকেলে, সুতরাং আমার ক্লাস ততক্ষণে শেষ হয়ে যাবে, আমি ততক্ষণ হয়তো গাড়িতে থাকবো, রাস্তায় থাকবো। সেই কারণে আগামী নেক্সট উইকের ক্লাসটা বন্ধ থাকবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমাদের আসতে জয়েন করতে থাক, আমি আবার শুরু করি। দেখো আমি যে জায়গাতে ছিলাম, যে আমরা নর্মালি যে অধিকারটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে লিগ্যাল রাইটস, অর্থাৎ যেগুলো আইন দ্বারা বিধিবদ্ধ, সেই সেই রাইটস গুলোকে, অর্থাৎ আমরা সোশ্যাল মোরাল রাইটস এর চেয়ে লিগ্যাল রাইটস গুলোকে গুরুত্ব দিই। এখন এই লিগ্যাল রাইটস কে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়, অর্থাৎ একজন নাগরিক রাষ্ট্র থেকে যে লিগ্যাল রাইটস ভোগ করে, সেই লিগ্যাল রাইটস দুই ভাগে বিভক্ত। কেমন? একটা হচ্ছে সিভিল রাইটস, আর একটাকে বলা হয় পলিটিক্যাল রাইটস। অর্থাৎ লিগ্যাল রাইটসটা আমরা দুই ধারায়, দুই ক্যাটাগরিতে ফেলে আমরা আলোচনা করতে পারি। একটাকে বলি আমরা সিভিল রাইটস, আর একটাকে বলি আমরা পলিটিক্যাল রাইটস। সিভিল রাইটস এর মধ্যে কি পড়ে? অর্থাৎ
যে সকল রাইটস গুলো নাগরিকের জীবন ধারণ করার জন্য দরকার, নাগরিকের বিকাশের জন্য দরকার, সেইগুলোকে সিভিল রাইটস বলা হয়ে থাকে। এগুলো এক ধরনের মৌলিক, কারণ এগুলো অনেক সময় মানে করতে হয় এগুলো, এগুলো না করলে পরে সমাজে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে লিগ্যাল রাইটস এর মধ্যে সিভিল রাইটস গুলোকে একটা রাষ্ট্র বেশি গুরুত্ব দেয়, অর্থাৎ মানুষ যেন এই অধিকারগুলো পায় সেই বিষয়টা রাষ্ট্র নিশ্চিত করবার চেষ্টা করে। এখন এই অধিকারের ডিফারেন্ট টাইপস অফ দ্য রাইটস, অর্থাৎ এই ডিফারেন্ট টাইপস অফ দ্য রাইটস এর মধ্যে আমরা যদি সিভিল রাইটস গুলোকে, অর্থাৎ লিগ্যাল রাইটস এর মধ্যেও দুই ভাগ, সিভিল এবং পলিটিক্যাল রাইটস। সিভিল রাইটস গুলোকে যদি আমরা দেখি যেখানে হোয়াট আর দ্যাট রাইটস, এগুলো কি কি আছে সেই রাইটস গুলো, তখন আমরা দেখতে পাই যে এখানে আবার অনেকগুলো অধিকার আছে। সেগুলোকে যদি আমরা একেবারে ক্রনোলজিক্যালি 1 2 3 বলে আলোচনা করার চেষ্টা করি, তাহলে দেখবো যে প্রথমেই আমরা পাবো সেটা হচ্ছে রাইট টু লাইফ, অর্থাৎ জীবন ধারণের অধিকার। অর্থাৎ তুমি একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে বেঁচে থাকবার অধিকার তোমার আছে। রাষ্ট্রের একেবারেই উচিত এবং এটা রাষ্ট্রকে নিশ্চিত করা নাগরিকের জীবন, অর্থাৎ আমার কোনোভাবেই যেন আমার জীবনের ব্যত্যয় না ঘটে, আমি যেন জীবন ধারণ করে বেঁচে থাকতে পারি রাষ্ট্রের মধ্যে, সেটা এনশিওর করাটা হচ্ছে রাষ্ট্রের একটা অন্যতম দায়িত্ব। আর আমার তোমার এটা হচ্ছে একটা অন্যতম অধিকার। তাহলে রাষ্ট্রের যেটা অধিকার সেটা আমার সিটিজেন হিসেবে আমার দায়িত্ব, আর আমার যেটা অধিকার সেটা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং দেখো যে এই যে অধিকার এবং কর্তব্য পারস্পরিক সম্পর্কিত হয়ে যাচ্ছে, কিভাবে যায়। সুতরাং রাষ্ট্রের একটা অন্যতম দায়িত্ব হচ্ছে এবং নাগরিকের অধিকার হচ্ছে যে রাইট টু লাইফ, জীবনের অধিকার, জীবন ধারণের অধিকার। এরপর আমরা যদি সেকেন্ড দেখি, তাহলে সিভিল রাইটস এর মধ্যে যে পড়ে সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, কথা বলার অধিকার। এটা অন্যতম একটা সামাজিক অধিকার সিভিল রাইটস এর মধ্যে পড়ে। কেন? কারণ হচ্ছে যে তুমি মানুষ হিসাবে মানুষ কখনোই ভাব প্রকাশ না করে সে থাকতে পারে না। অর্থাৎ মানুষ ভাব প্রকাশ করতে চায়, সেটা যে কোনো ভাবে হতে চায়, তার স্বাধীনতাটাকে প্রকাশ করতে চায়। মানুষ বন্দী থাকতে চায় না, বাকরুদ্ধ হয়ে থাকতে চায় না। ফলে প্রত্যেক মানুষ, দেখো প্রত্যেক মানুষেরই তার ফ্রিডম অফ স্পিচ আছে, কথা বলার স্বাধীনতা আছে, অর্থাৎ কথা তুমি বলতে পারো। এটা একটা অন্যতম অধিকার। অনেক সময় দেখা যায় যে রাষ্ট্র এই কথা বলার অধিকার খর্ব করে, বিভিন্ন কারণে করে। সেই কারণগুলো যদি লিগ্যাল হয় তাহলে নাগরিক মেনে নেয়, যদি লিগ্যাল না হয় তাহলে অনেক সময় নাগরিকরা মেনে নেয় না, নাগরিকরা রিয়াক্ট করে, অর্থাৎ নাগরিক তখন আন্দোলন করে, সংগ্রাম করে, এই অধিকারটাকে আবার প্রতিষ্ঠা করে। এটা আমরা ইতিহাসের সব ধারায়, ইতিহাসের একেবারে বিবর্তনে এটা দেখেছি যে রাষ্ট্র যখন অতিমাত্রায় মানুষের ফ্রিডম অফ স্পিচকে তোমার ডমিনেট করতে চায়, তখন নাগরিকরা এর কি করে, যে এর প্রতিবাদ করে এবং তার অধিকার প্রতিষ্ঠা করে। আরো একটা অধিকার সেটা হচ্ছে যে এটা সিভিল রাইটস এর মধ্যে পড়ে, যদিও এটা মোরাল রাইটস এর মধ্যেও পড়ে, দুইটার মধ্যেই পড়ে। সেটা হচ্ছে ধর্ম পালনের অধিকার। এটা অধিকার তোমার আছে, তুমি করতে পারো। অর্থাৎ যে ধর্ম, যার ধর্ম সেটা পালন করবে, এটা তার একটা অন্যতম অধিকার। এখানে বাধা দেওয়ার মতো কোনো সুযোগ কারো নাই। এরপর আমরা যদি দেখি যে মুভমেন্ট করার অধিকার, অর্থাৎ রাইট টু মুভমেন্ট। মুভমেন্ট মানে হচ্ছে তোমার চলাফেরার অধিকার, অর্থাৎ তুমি একজন নাগরিক হিসাবে ফ্রিলি চলাফেরা করতে পারো। তোমার এই অধিকারে বাধা দেওয়াটা কারো উচিত নয়।
যদিও অধিকারে বাধা দেয় কে, একটা জিনিস মনে রাখবা যে অধিকারের বাধা আসে দুই দুই জায়গা থেকে। একটা হচ্ছে ফ্রম সিটিজেন টু সিটিজেন, আর একটা হচ্ছে ফ্রম সিটিজেন টু ফ্রম স্টেট টু সিটিজেন। অর্থাৎ একটা আমরা যদি আমাদের এই যে অধিকার পালনের ক্ষেত্রে কিংবা দায়িত্ব কর্তব্য প্রতিবিধানের ক্ষেত্রে আমাদের কিছু বাধা বিভক্তি কিংবা বিপত্তি কিংবা অন্য ধরনের ডেফিসিয়েন্সি কিংবা আমরাকে বলি যেটাকে বলি যে আমরা যে এর 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 বাধাটা কোথায়, তাহলে আমরা দেখতে পাই যে অধিকার প্রতিবিধান করার ক্ষেত্রে বাধাটা আসে দুই জায়গা থেকে। একটা হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তিতে, আর একটা হচ্ছে অনেক সময় রাষ্ট্র থেকে ব্যক্তিতে। কিন্তু রাষ্ট্র থেকে ব্যক্তিতে যখন আসে তখন বিশেষ বিশেষ কারণে আসে। তবে ব্যক্তিটাই ব্যক্তিকে মুভমেন্টের ক্ষেত্রে যেমন চলাফেরার অধিকার, এটা এটা একজন মানুষের অন্যতম অধিকার, কিন্তু সেই অধিকার অনেক সময় ব্যত্যয় ঘটে, কারণ মানুষ মানুষের সাথে যখন একটা প্রতিহিংসামূলক আচরণ করে তখন এই মুভমেন্টটাকে সে বাধা দেয় এবং সে মুভমেন্টটাকে বন্ধ করার চেষ্টা করে। অনেক সময় রাষ্ট্র করার চেষ্টা করে বিশেষ বিশেষ কারণে, সেই কারণগুলো যদি ঘটে থাকে। তাছাড়া অন্যান্য সময়ে, অর্থাৎ ইন দ্যাট কেস rather than these conditions that would not be arise in the state, then the citizen they will move or they have the right to movement freely, অর্থাৎ নির্বিঘ্নে চলাফেরা করার অধিকার তার আছে বিশেষ কোনো কারণ না ঘটলে পরে। এরপরে আমরা যে অধিকারটা পাই রাইটস এর মধ্যে সেটা হচ্ছে তোমার প্রপার্টির রাইটস, অর্থাৎ সম্পত্তির অধিকার। এই সম্পত্তি ভোগ এবং সেটা ভোগ দখল করার অধিকার, এটা মানুষের একেবারেই সিভিল রাইটস এর মধ্যে পড়ে। অর্থাৎ তুমি সম্পত্তি আহরণ করবে, আরোহণ করবে, যেভাবেই করো না কেন, নিজে করতে পারো, উত্তরাধিকার সূত্রে পেতে পারো, অন্য কোথাও পেতে পারো, দ্যাটস মাস্ট বি লিগাল। অর্থাৎ এই অধিকার কিংবা যে প্রপার্টিটা তুমি প্রপার্টির অধিকারটা পাবে সেই অধিকারটা তোমাকে লিগাল হতে হবে। এখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে তুমি যদি ইলিগালি প্রপার্টি অর্জন করতে থাকো তাহলে কিন্তু সেখানে বাধা দিতে পারে। তবে একটা এখানেই বিবেচনার ব্যাপার যে লিগাল রাইটস এর ক্ষেত্রে কখনোই বাধা হয়ে দাঁড়ায় না রাষ্ট্র। এই প্রপার্টি রাইটস এর পরে আমরা যে রাইটসটা পাই সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন করার, অর্থাৎ একজন নাগরিক হিসাবে তোমার অ্যাসোসিয়েশন করে তোলার অধিকার তোমার আছে। তুমি যে কোনো অ্যাসোসিয়েশন গড়ে তুলতে পারো, এটা তোমার একটা অধিকারের মধ্যে পড়ে। আমি আর এইখানে ডিটেলস যাচ্ছি না, কারণ অ্যাসোসিয়েশন মানে কি, কিভাবে কে কি করে সেগুলো তোমরা জানো। এরপর হচ্ছে পরিবার গড়ে তোলার, ফ্যামিলি। ফ্যামিলি, টু হ্যাভ এ ফ্যামিলি ইউ হ্যাভ দ্য ফুল রাইটস, দিস ইজ কল্ড দ্য সিভিল রাইটস। এটা তোমার সাধারণ অধিকার, সাধারণ অধিকারের মধ্যে পড়ে। লিগাল এন্ড সিভিল রাইটস এর একেবারে সাধারণ সিভিল রাইটস এর মধ্যে পড়ে। তুমি পরিবার গড়ে তুলতে পারো, তোমার পরিবার কত বড় হবে সেটাও তোমার উপরে নির্ভর করে, তুমি সেটা তোমার অধিকার করতে পারো। যদিও চাইনিজ রাষ্ট্রগুলো কিন্তু পরিবার গঠনটাকে সীমিত করে দেওয়া হয়েছে, দেখো যে ওটাও কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। কেন? চায়না হচ্ছে এক ধরনের অন্যরকম রাষ্ট্র, একটু কন্ট্রোলিং ফোর্স তারা ফোর্সে বিশ্বাস করে, সে কারণে তাদের অধিকারটা একটু তারা অন্যভাবে দেখার চেষ্টা করে। অর্থাৎ এখানে তাদের পলিসি একটু আলাদা, সেই পলিসির দ্বারা তারা চলতে হয়। তারপরে সর্বশেষ আমরা যদি দেখি যে হ্যাঁ, শিক্ষা, খাদ্য গ্রহণ কিংবা মৌলিক অধিকারের যে আছে, অর্থাৎ চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা, এই জিনিসগুলো তার অধিকারের মধ্যে পড়ে। এগুলো হচ্ছে তার সিভিল রাইটস। অন্য পক্ষে আমরা যদি আমাদের আলোচনাটাকে একেবারে শেষের দিকে এই অধিকারের কর্তব্যের জায়গায় আসতে চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই যে নাগরিকের এই সামাজিক অধিকারের পাশাপাশি কিছু রাজনৈতিক অধিকারও আছে, যে রাজনৈতিক অধিকারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো মানুষের পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখো যে তোমাদের এইগুলো কিন্তু ডিটেলস পড়ে রাখতে হবে।
যে কোনো ধরনের প্রশ্ন এখানে আসতে পারে, কারণ প্রশ্ন জানো তোমরা যে একজন ক্লাসে কোর্স টিচার যা পড়ায় সেগুলো থাকে না, কারণ প্রশ্নের কমিটি, পরীক্ষা কমিটি যখন হয় তারা মডারেশন করে। সুতরাং মডারেশন করে যেভাবে প্রশ্নটা চেঞ্জ করে দিক না কেন, তোমাদের জন্য পড়া থাকে সবগুলো। অর্থাৎ আমি যে আজকের ক্লাস নিচ্ছি সেখান থেকে 3-4টা প্রশ্ন ঘুরিয়ে ফিরে যায় আসুক, সেটা যেন জানা থাকে, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। এখন আমরা যদি পলিটিক্যাল রাইটস গুলো দেখি, সেই পলিটিক্যাল রাইটস গুলো দেখলে প্রথমেই যে অধিকারটা আছে সেটা হচ্ছে ভোটাধিকার, অর্থাৎ রাইট টু ভোট। একজন সিটিজেন্স হিসাবে রাষ্ট্রের, অ্যাজ এ সিটিজেন্স অফ দ্য স্টেট, ইউ হ্যাভ দ্য রাইট, পলিটিক্যাল রাইট, দ্যাট ইজ কল্ড দ্য ভোটিং রাইটস। কেন? তোমার যেমন ভোট দেওয়ার অধিকার আছে, তেমনি ভোট পাওয়ার অধিকার আছে। অর্থাৎ তুমি যদি 25 বছরের 18 বছরের নাগরিক হয়ে থাকো রাষ্ট্রের, তাহলে তোমার ভোট দেয়া তোমার অধিকার, এবং এটা তোমার পলিটিক্যাল রাইটস এবং অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল ডিউটিস। কেন? তুমি যদি মনে করো যে তোমার এই একটা ভোট মূল্যহীন, তাহলে তুমি তোমার অধিকারটাকে, তোমার রাইটসটাকে খর্ব করবে। কেন? কারণ হচ্ছে তোমার একটা ভোটে এমন হতে পারে যে একটা গুরুত্বপূর্ণ লিডারশিপ সিলেকশনের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। সুতরাং কোনো মানুষই তার এই ভোটাধিকারটাকে নেগলেক্ট করা উচিত নয়। কেন? কারণ তার শুধুমাত্র তার ভোটের কারণে একটা সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে তুমি যখন 18 বছরের নাগরিক এবং আনটিল ইউ আর অ্যালাইভ, তুমি যতদিন বেঁচে আছো, সেই বেঁচেটা হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকা, পাগল না হলে, ততদিন তোমার এই পলিটিক্যাল রাইটসটা রাষ্ট্র রিজার্ভ করে। তোমার দায়িত্ব হচ্ছে তুমি এগুলো, যখনই অধিকারটা আসবে সেই অধিকারটা তুমি প্রয়োগ করবে। দ্যাট ইজ ইউর ডিউটিস। যদি না করো তাহলে তুমি অধিকার খর্ব করবে। আবার তুমি যদি 25 বছরের নাগরিক হও, তাহলে তোমার ভোটে দাঁড়ানোর অধিকার আছে এবং মানুষের কাছ থেকে ভোট পাওয়ারও অধিকার আছে। তার মানে দুটো বিষয় হচ্ছে পলিটিক্যাল, অর্থাৎ তুমি যেমন ভোট পেতেও পারো, ভোট দিতেও পারো। এটা একজন নাগরিক, রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা তোমার পলিটিক্যাল রাইটস। কারণ এই ভোটের মাধ্যমেই পলিটিক্যাল ডিসিশন হয়, যে ডিসিশনটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পালন করে। এরপরে আমরা যদি যাই, যে একটু আগেই আমি বলেছি যে ইলেকশন করার অধিকার, অর্থাৎ টু বি ইলেক্টেড অ্যান্ড টু ইলেকশন, অর্থাৎ ইউ হ্যাভ দ্য রাইট টু বি ইলেক্টেড, compete in the election and to be elected, অর্থাৎ তোমার করার অধিকার আছে। অর্থাৎ তুমি নির্বাচন করতে পারো, তুমি নির্বাচিত হতে পারো, আবার তুমি নির্বাচন, মানুষকেও নির্বাচিত করতে পারো। নির্বাচন করার অধিকার তোমার পলিটিক্যাল। যেটা আমি বললাম যে 18 বছর যদি বয়স হয় তোমার, তাহলে তোমার ভোটিং রাইটস, আর 25 বছর হলে তোমার ইলেক্টেড রাইটস, অর্থাৎ তুমি ইউ ক্যান বি by the competition of the election, or you can contest to the, যাই কিছু হোক সেখানে তুমি ক্যান্ডিডেট হতে পারো। You can contest as a candidate of the any kind of elections after having the 25 years. এটা রাষ্ট্রের সংবিধান দ্বারা রাজনৈতিক অধিকার হিসেবে তোমাকে স্বীকৃত দেওয়া হয়েছে। এরপর আমি যদি দেখি, সেটা হচ্ছে এই অধিকারটা একটা রাজনৈতিক অধিকার, এবং এটা একটা মানে কি বলবো, এটা যে আমাদের সংবিধানে, পৃথিবীর অন্যান্য দেশ অন্যভাবে পালন করে, আমাদের দেশের সংবিধানেও কিন্তু এটা বলা হয়েছে, অর্থাৎ চাকরি করার অধিকার। আমাদের দেশের সংবিধানেও বলা হয়েছে যে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোত্র নির্বিশেষে বাংলাদেশে যারা নাগরিক, জন্মসূত্রে নাগরিক, তাদেরকে চাকরি থেকে, অর্থাৎ তাদের যে কোনো জায়গায় চাকরি পাবার অধিকার আছে। এটা একটা অন্যতম
রাজনৈতিক অধিকার। কেন রাজনৈতিক অধিকার? এটা কারণ হচ্ছে যে এই রাষ্ট্রের পাবলিক সার্ভিস যেগুলোকে বলা হয় সেগুলো নিয়ন্ত্রণ করে রাষ্ট্র। সেই কারণে এটা একটা পলিটিক্যাল রাইটস এর মধ্যে পড়ে। এখন তুমি প্রাইভেট ক্ষেত্রে তুমি যদি প্রাইভেট জব করো সেটা কিন্তু পলিটিক্যাল রাইটস এর মধ্যে অনেক সময় ফেলে না অনেকেই, কিন্তু তাও আছে। কারণ হচ্ছে তুমি যে সংগঠনে প্রাইভেট হোক না কেন ওটা, কিন্তু ওটা দেখবে যে ওই প্রাইভেট সংগঠনটা হচ্ছে রাষ্ট্রের কাছ থেকে অনুমতি নেয়া। অর্থাৎ তুমি একটা ইকোনমিক অর্গানাইজেশন করতে চাও, তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাও, সেখানে তোমার রাষ্ট্রের কাছ থেকে অনুমতি নিতে হয় যে হ্যাঁ আমি এই ইকোনমিক অ্যাক্টিভিটিস করতে চাই, আমি এতগুলো ইন্ডাস্ট্রি করতে চাই। অর্থাৎ সেই কারণে যে কোনো ধরনের সার্ভিস, যে কোনো ধরনের চাকরি, এটা নাগরিকের অধিকার, রাজনৈতিক অধিকার, এবং সে চাকরিটা পাবারও অধিকার আছে। সেখানে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। যদিও আমরা এই বৈষম্য হতে দেখি, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এটা হয়ে থাকে। আবার এটাও দেখি যে এই রাষ্ট্রগুলো, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো যতদিন না পর্যন্ত তার এই পলিটিক্যাল রাইটসটাকে এনশিওর করতে পারে ততদিন কিন্তু তাকে তার জীবনে ধারণ করবার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ দেয়। অর্থাৎ দেখো যে তুমি যদি দেখো ইউরোপ আমেরিকার দিকে তাকাও, দেখবে যে একজন মানুষ তার 18 বছর বয়স হলেই তার দায়িত্ব নেয় রাষ্ট্র। অর্থাৎ যতদিন না তাকে একটা চাকরি দেয়া যায় ততদিন তাকে বেকার ভাতা দিচ্ছে। অর্থাৎ তাকে জীবন ধারণের জন্য যে অর্থাৎ অর্থের প্রয়োজন সেই অর্থটা রাষ্ট্র এনশিওর করে। এটা একটা বড় পলিটিক্যাল অধিকার, কিন্তু পলিটিক্যাল রাইটস। কিন্তু যদিও আমাদের দেশের রাষ্ট্রগুলো এটা করে না, কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলো করে। এরপর আমরা যদি দেখি যে নিরাপত্তা পাওয়ার অধিকার, প্রোটেকশন পাওয়ার অধিকার, এটা একটা বড় ধরনের পলিটিক্যাল অধিকার, এটা রাইটস একজন নাগরিকের। আমি এখানে আর যাচ্ছি না যে একজন মানুষ কিভাবে নিরাপত্তা পায়, কি পেতে পারে সেগুলো। এরপরে আমি যদি আরো দেখি, যেটা হচ্ছে তোমার রিভল্ট করার অধিকার। রিভল্ট মানে হচ্ছে যে হ্যাঁ আমি মানি না, যে কোনো ধরনের বিষয়কে কেন্দ্র করে তুমি তার বিপরীত মত দিতে পারো, রিভল্ট করতে পারো, অর্থাৎ বিপ্লব করার অধিকার। যেমন ধরো যে এই যে ছাত্ররা মাঝে মাঝে বিপ্লব করে, দেখবা যে হ্যাঁ কোঠা আন্দোলন নিয়ে আন্দোলন হলো, রাস্তায় গাড়ি চললে মানুষ মরে গেলে রাস্তা ভাঙে, মানে তোমার হচ্ছে যে কোনো বিষয়ে যে এটা সব সিদ্ধান্ত ঠিক হয় নাই, আমি এটা মানি না, আমি বিপ্লব করতে, আমি এটাকে অন্যভাবে দেখতে চাই। অর্থাৎ রিভল্ট করার, they have the right to revolt, রিভল্ট করার অধিকার তার আছে একজন as a citizens of the state। এরপরে আরো যে জায়গাটায় the most of the things that is we can identify from political rights, that is number 6, and the last two one is ওয়ার্কিং, অর্থাৎ কাজ করবার অধিকার, কর্মের অধিকার। এই কর্মের অধিকার এটা একটা পলিটিক্যাল অধিকার, যেটা ওই সার্ভিসের মতোই, যে আমি যে কোনো একটা কর্ম করতে পারবো, আমি যে কোনো, এটা আসলে কর্ম অধিকারটা বোঝায় এক ধরনের যে কোনো ধরনের বিজনেস এন্টারপ্রেনিয়রশিপ, অর্থাৎ যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা, এটা একটা পলিটিক্যাল রাইটস। কারণ তোমরা জানো যে এটার জন্য রাষ্ট্রের অনুমতি নিতে হয়। and the finally is the economic activities, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড। যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবার জন্য রাষ্ট্রের অনুমতি নিয়ে, এবং নাগরিক সেই রাষ্ট্রের নাগরিক হিসাবে সে এই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোকে প্রতিবিধান প্রতিপালন করতে পারে। এই যে আমরা এতগুলো অধিকার এবং কর্তব্যের জায়গায় দেখলাম, সেই অধিকার এবং কর্তব্যের জায়গাতে থেকে যদি আমরা একেবারে একটু আলাদা করে আবার আমাদের বিষয়গুলোকে একটু রিভাইজ করবার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এতক্ষণ তো শুধু বিভিন্ন সমাজ, রাষ্ট্র, অর্থ ব্যবস্থায় কিংবা রাজনৈতিক ব্যবস্থায় আমরা আমাদের এই
কি বললাম যে অধিকারগুলো কথাই বললাম, আমরা যদি এখন নাগরিকের অর্থাৎ সিটিজেন্সদের হোয়াট আর দ্য ডিউটিস অফ দ্য সিটিজেন্স পার্টিকুলারলি, আমরা যদি বিশেষভাবে এই অধিকার এবং কর্তব্যকে রিলেট করে আমরা না দেখে একেবারে পার্টিকুলারলি যদি আমরা করতে চাই, যেমন তোমাদের আলোচনায় আমি একটু বলেছি যে রাষ্ট্রের জন্য যা অধিকার তোমার জন্য তা কর্তব্য, আবার তোমার জন্য যা যা অধিকার রাষ্ট্রের জন্য তা কর্তব্য, আবার রাষ্ট্রের জন্য যা কর্তব্য তোমার জন্য তা অধিকার, অর্থাৎ ভাইস ভার্সা। কিন্তু তার বাইরেও নাগরিকের কিছু কর্তব্য আছে। সেই কর্তব্যের মধ্যে অন্যতম সেই কর্তব্যগুলো কি কি সেটা যদি একটু দেখতে চাই, তাহলে প্রথমেই আমরা দেখতে পারি যে নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য অর্থাৎ ডিউটিস টু দ্য স্টেটস, সিটি অথবা কি বলবো সিটিস, আমরা যেহেতু সিটি স্টেট নাই এখন আমরা রাষ্ট্রই বলবো, যে রাষ্ট্রের প্রতি সবচেয়ে বৃহত্তর অধিকার, বৃহত্তর কর্তব্য হচ্ছে এলিগেন্স। সেই এলিগেন্সটা হচ্ছে অন্যতম। কেন? কারণ হলো যে উইদাউট দ্য এলিগেন্স অফ টু দ্য স্টেট ইউ ক্যানট হ্যাভ দ্য রাইট ফ্রম দ্য স্টেট। রাইটস ইজ কোরিলেটেড টু দ্য ডিউটিস, এই যে কথা বলা হয়ে থাকে। অর্থাৎ এলিগেন্সটা হচ্ছে আনুগত্য, অর্থাৎ রাষ্ট্রের প্রতি আনুগত্য। একটা জিনিস দেখবা যে আমরা যদিও জন্মসূত্রে নাগরিক বলে অনেক সময় এগুলো আমরা টের পাই না, কিন্তু তখন তুমি একটা দেশ থেকে আর একটা দেশে গিয়ে সেখানে, যেমন ধরো সাপোজ তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি কানাডা কিংবা অস্ট্রেলিয়াতে মাইগ্রেন্ট হয়ে, আমেরিকাতে মাইগ্রেন্ট হয়ে তাদের নাগরিকত্ব বরণ করব, তখন কিন্তু লিখিতভাবে তার প্রতি আনুগত্য, অর্থাৎ এই রাষ্ট্র এবং সরকার, এই ভূখণ্ডের প্রতি তার প্রতি আমি অনুগত বা আনুগত্য, এলিগেন্স প্রকাশ করলাম। সেই ধরনের একটা লিখিত দিতে হয়, আনুগত্য প্রকাশ করতে হয়। এটা একটা বড় কর্তব্য একজন মানুষের, একজন সিটিজেনের টু দ্য স্টেট, রাষ্ট্রের প্রতি। এরপরে যে কর্তব্যটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ওবিডিয়েন্স টু রুলস এন্ড দ্য রেগুলেশনস অফ দ্য স্টেট, যেটাকে আমরা বলি রুল অফ ল। অর্থাৎ তুমি শুধু মৌখিকভাবে স্বীকৃতি দিলে কিংবা লিখিত স্বীকৃতি দিলে যে তুমি ইউ আর এলিগেন্স টু দ্য স্টেট, পার্টিকুলার স্টেট, কিন্তু তুমি কার্যক্রমে সেগুলোকে বাস্তবায়ন করো না, অমান্য করো, তাহলে কিন্তু হবে না। সে কারণে আইন মান্য করা হলো নাগরিকের আনুগত্য প্রকাশের একটা অন্যতম লক্ষণ। সেই কারণে আইনের মাধ্যমে রাষ্ট্রের আদর্শ এবং উদ্দেশ্যগুলো কি সেগুলো প্রতিবিধান করে রাষ্ট্রের প্রতি কি করে মানুষ তার আইনের প্রতি, রাষ্ট্র এবং তার আইনের প্রতি সেগুলো পালন করার প্রতি গুরুত্ব দেয়। অর্থাৎ ওবিডিয়েন্স টু দ্য রুল অফ ল। ব্যক্তি শুধু নিজেই আইন মানে না, এবং সকলকে নিয়ে একটা নাগরিক সমাজ গড়ে তুলে মানার চেষ্টা করে। অর্থাৎ কেউ যদি আইন অমান্য করে তাহলে সে নিজে যেমন মান্য করে, তেমনি কেউ যদি অমান্য করে তাহলেও সে তার প্রতি স্মরণ করিয়ে দেয়, কিংবা সে মনে করিয়ে দেয় যে তোমার কিন্তু এই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। অর্থাৎ এই obedience to rule of law is the main and one of the important duties to the state as a citizen. এরপরের যে আমরা বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে যে নাগরিকের কর্তব্যের মধ্যে রাষ্ট্রের প্রতি পড়ে, সেটা হচ্ছে দুটো কর্তব্য পড়ে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তোমরা জানো, এর আগে আমরা শিখে এসেছি যে ইকোনমিক অ্যাক্টিভিটিস। তার মানে তুমি ইকোনমিক অ্যাক্টিভিটিস যখনই করবে তখন তোমার অর্থ আসবে, আর অর্থ আসলে কি করতে হবে? তুমি এই অর্থটা উপার্জন করছো রাষ্ট্র কাঠামোর অভ্যন্তরে থেকে, ফলে তোমাকে ট্যাক্স দিতে হবে। তার মানে হচ্ছে পেমেন্ট অফ দ্য ট্যাক্স অর ট্যাক্সেস, যাই বলি না কেন,
যে একজন জনগণ হিসাবে তুমি, রাষ্ট্র তোমাকে অধিকার কর্তব্য দিচ্ছে, তুমি এই যে অর্থনৈতিক কাজ করছো, সেই অর্থনৈতিক কাজ করার পেছনে রাষ্ট্র অনেক ইনভেস্ট করেছে। রাষ্ট্রের তো নিজস্ব টাকা নাই, তোমাকে ইনভেস্ট করে সে রাষ্ট্র তোমাকে সুযোগ দিবে, কিভাবে দিবে, তুমি তার জন্য প্রতি বছর বা মাসে যাই বলো, এক এক দেশে এক এক নিয়ম, তোমাকে কিছু প্রতিবিধান ফিরে দিতে হবে, টাকা পয়সা ফিরে দিতে হবে, যেটাকে আমরা বলি ট্যাক্স। অর্থাৎ ট্যাক্স দেওয়া হচ্ছে জনগণের একটা অন্যতম দায়িত্ব রাষ্ট্রের প্রতি। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে রাষ্ট্র যে তোমাকে অধিকারটা দিয়েছিল, পলিটিক্যাল রাইটস, ভোটিং রাইট, সেই ভোটিং রাইটটাকে এক্সারসাইজ করা হচ্ছে অন্যতম একটা তোমার দায়িত্ব। অর্থাৎ ভোট প্রদান করা রাষ্ট্রের নাগরিক হিসাবে অন্যতম একটা দায়িত্ব। কেন? কারণ তুমি যদি এই ভোট প্রদান না করো, তোমার এই ভোটদান থেকে বিরত হবার কারণে রাষ্ট্রে অন্য ধরনের উপাদান ক্ষমতাশালী হতে পারে, কিংবা এমন কোন উপাদান রাষ্ট্রের ক্ষমতায় বসতে পারে যে যেটা রাষ্ট্রকে ধ্বংস করতে ফেলবে। এই কারণে দেখো, পলিটিক্স একটা কথা বলা হয়, আমি প্রায় বলি, রাজা কেমন প্রজা যেমন। অর্থাৎ একটা দেশের প্রজারা যদি ভালো হয়, তাহলে অবশ্যই রাজাও ভালো হবে। কেন? কারণ প্রজারাই তো রাজাকে সিলেক্ট করে। সুতরাং রাষ্ট্র শাসন কারা করবে, সেগুলো নির্বাচিত হয় কার মাধ্যমে? রাজার মাধ্যমে। সেই কারণে এই অধিকার এবং কর্তব্যগুলো সম্পর্কিত হয়ে যায়। এইগুলোই হচ্ছে মূলত একটা একজন নাগরিকের রাষ্ট্রের প্রতি তার বৃহত্তর অধিকার। সুতরাং তোমরা এই জিনিসগুলো গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করো। আর এইগুলো মিলিয়েই আমাদের রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্র, নাগরিক, নাগরিকের অধিকার, কর্তব্য, সবকিছু মিলিয়েই হচ্ছে আমাদের নাগরিক এবং রাষ্ট্রীয় জীবন। আর এই জীবনকে প্রতিবিধান করবার জন্য, প্রতিপালন করবার জন্য যে বিষয়টা দরকার, সেই বিষয়টা হচ্ছে যে আমরা এইগুলো দিয়ে পরিষ্কারভাবে আমাদের অধিকার কর্তব্য পালন করি কিনা, সেগুলো নিশ্চিত করে কিনা রাষ্ট্র, আমরা করি কিনা, তার দেখার দুটো উপাদান, সেই দুটো উপাদানকে বলা হয় সংবিধান এবং সরকার। অর্থাৎ আগামী ক্লাসগুলোতে আমরা বাকি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে তাহলে আমি আমার অধিকার পাবো কিভাবে, নিশ্চিত করব কিভাবে? সরকারের মাধ্যমে এবং সংবিধান দ্বারা। তার মানে এখন আমাদের আলোচনার পড়ার বিষয় হচ্ছে তাহলে সংবিধান কি, সংবিধান কিভাবে অধিকার নিশ্চিত করে, কি কি বৈশিষ্ট্য সংবিধানের আছে, সংবিধানের ধরন প্রকৃতি কেমন সেগুলো, এবং সরকার কেমন, সরকার কিভাবে চলে, কিভাবে চালায়, তার ধরন প্রকৃতি কেমন, সরকারের উপাদান কি, সেইগুলো। এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়ার চেষ্টা করব। আজকের মতো ক্লাস তোমাদের এখানেই শেষ। তোমরা ভালো থেকো। জি বলো। আমি বলেছি আমি তোমাদের অনেকগুলো 3-4টা প্রশ্ন হতে পারে, তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে অধিকার এবং কর্তব্য কি, what are the rights and duties, হ্যাঁ, ক্লাসিফাই দ্য রাইটস এন্ড ডিউটিস, অর্থাৎ রাইটস এন্ড ডিউটিস এর শ্রেণী বিভাগ করো এবং বিস্তারিত ব্যাখ্যা করো। এটা হতে পারে একটা প্রশ্ন। সেকেন্ড কোশ্চেন হতে পারে যে রাইটস এন্ড ডিউটিস আর কোরিলেটেড, রাইটস এন্ড ডিউটিস হচ্ছে পারস্পরিক সম্পর্কিত, ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন আসতে পারে যে নাগরিকের রাইটস এন্ড ডিউটিস কি, রাইটস এন্ড ডিউটিস এর মূল বৈশিষ্ট্য, বেসিক বৈশিষ্ট্যগুলো কি কি, সে বৈশিষ্ট্যগুলো এক্সপ্লেইন করো। এই যে এই 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 ধরনের প্রশ্নগুলো নরমালি তোমাদের এখান থেকে আসতে পারে। আর খুব বেশি কিছু আছে বলে, অর্থাৎ এই 3টা প্রশ্ন এখান থেকে ঘুরে ফিরে আসতে পারে তোমাদের এই আজকের ক্লাস থেকে। তোমাদের সবাই ভালো থাকো। আগামী ক্লাস, আগামী মঙ্গলবার আমি যেহেতু ট্যুরে থাকবো, এক জায়গায় যাব, সেখানে আমি ক্লাস নিতে পারবো না, হয়তো পরের মঙ্গলবার এসে তোমাদের আমি ক্লাস নিব। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।